আসসালামু আলাইকুম সবাইকে। আমি সার্ফেশ্বর রবি, সবাইকে স্কুল ম্যাথমেটিক্স ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকে আমরা তোমাদের পদার্থবিজ্ঞান নবম দশম শ্রেণীর চতুর্থ অধ্যায় কাজ ক্ষমতা শক্তি লেকচার 2 শুরু করতে যাচ্ছি। তো আমরা গত ক্লাসে কিন্তু কাজ সম্পর্কে জেনেছিলাম। তো আজকে আমাদের পড়ার টপিক থাকবে হচ্ছে গিয়ে শক্তি। তো শক্তি জিনিসটা কি? তোমরা কিন্তু প্রায় অনেক সময় শুনে আসছো যে শক্তি, দেখো আমার শক্তি বেশি, আমার শক্তি কম, এরকম জিনিসগুলো তোমরা শুনে আসছো। একদম ফিজিক্সের না, আমি নর্মালি একটা বাহিরে একটা কথা বলি। হ্যাঁ, এটা ফিজিক্সের বাইরে যে কথাটা বলতেছি, যে ধরো তোমাকে আমি বললাম যে এই কাজটা করে দাও। তো এখন ধরো হচ্ছে তুমি অনেক অলস বা ফাঁকিবাজ, তো তুমি কাজটা করতে চাচ্ছ না। তুমি বললা যে ভাইয়া এই কাজটা করতে পারবো না, আমার শক্তি নাই। মানে তুমি আমাকে বোঝাচ্ছ ভাইয়া শক্তি নাই, আমার শক্তি নাই দেখে আমি এই কাজটা করতে পারবো না। আবার আরেকজন ধরো আমাকে এসে বললো ভাইয়া ওকে বাদ দেন, আমাকে দেন, আমার অনেক শক্তি। তো আমি এটা শুনে কি ভাববো, ও আচ্ছা ওর তো অনেক শক্তি, তাহলে ওকে আমি এই কাজটা করতে দিই। শক্তির ইংলিশ নামটা হচ্ছে এনার্জি, তাই না? এনার্জি। আমরা মাঝে মাঝে বলি না যে আমরা এনার্জি পাচ্ছি না, এনার্জি না পেলে আমি কাজ করবো কিভাবে, শক্তি না পেলে আমি কাজ করবো কিভাবে। এই যে এই আমি কিন্তু বলছি, আমি ফিজিক্সের বাইরে যে কথাবার্তাগুলো বলতেছি, মানে এই কথাবার্তাগুলো একটা একটার সাথে সম্পর্কিত। তো বেসিক্যালি তুমি এখনই চিন্তা করো যে যার শক্তি নাই সে কাজ করতে পারতেছে না, আর যার শক্তি আছে সে কাজ করতে পারতেছে। এটাই আসলে শক্তি আর কাজের মধ্যে একটা সম্পর্ক, ফিজিক্সের মধ্যেও এভাবে উপস্থাপন করা হয়। মেনলি কাজ করার যে সামর্থ্য, হ্যাঁ, কাজ করার সামর্থ্যকে বলা হয় শক্তি। যেমন যার শক্তি নাই সে কাজ করতে পারে না, অর্থাৎ তার কাজ করার সামর্থ্য নাই, তার মানে তার শক্তি নাই। আবার কেউ কাজ করতে পারে, তাহলে আমরা বলি ওর শক্তি আছে। কেন? কাজ করার সামর্থ্য ওর মধ্যে আছে দেখে ওর মধ্যে শক্তি আছে। তার মানে আমরা শক্তির যদি ডেফিনেশন লিখি, এখন ফিজিক্সের ভাষাতেও ওই একই রকম ভাবে ডেফিনেশনটা আসবে, যে কাজ করার সামর্থ্যকে বলা হয় শক্তি। কি আসবে? কাজ করার সামর্থ্যকে বলা হয় শক্তি। এটাই হচ্ছে শক্তির সংজ্ঞা। ঠিক আছে, কাজ করার সামর্থ্যকে কি বলা হয়? শক্তি। তো তুমি যদি সংজ্ঞার পরে শক্তির একক সম্পর্কে জানতে চাও, শক্তির একক সম্পর্কে জানতে চাও, তাহলে দেখো কি বলা যেতে পারে। একটা সেকেন্ড। শক্তির একক, শক্তির একক আমরা যেটা ইউজ করি সেটা আসলে কি জানো? কাজের একক। কি কাজের একক কি ছিল? জুল ছিল না? শক্তির এককও জুল, যেটা হচ্ছে আমরা যে ক্যাপিটাল জে দিয়ে প্রকাশ করব, বড় হাতের জে দিয়ে। আচ্ছা, এরপর তুমি যদি দেখো শক্তির মাত্রা, শক্তির মাত্রা একক, যেহেতু কাজের মাত্রাটা হচ্ছে কাজের মাত্রা। কাজের মাত্রা কি ছিল মনে পড়ে? আমার তো যেহেতু আজকে নতুন ক্লাস, লেকচার 2 এ তার আগে স্লাইডটা নাই। তো আমরা কাজ করার শক্তি মাত্রা কিভাবে বের করছিলাম? ডাব্লিউ করতে ছিল হচ্ছে এফএস। সরণ তো হচ্ছে মৌলিক রাশি, বাট বল হচ্ছে আমাদের মৌলিক রাশি না, যৌগিক রাশি। বলকে আবার ভাঙা যায় এমএএস। ভরটা মৌলিক রাশি, সরণও মৌলিক রাশি, বাট এ হচ্ছে আবার মৌলিক রাশি না। এটাকে আমরা বেগ পরিবর্তনের হার v/t লিখতে পারি, এই হলো এস। আবার ভি কে আমরা আবার লিখতে পারি s/t। তো এস এখানে আসবে টি স্কয়ার, এখানে এস। তাহলে আমরা মাত্রা বিবেচনায় লিখতে পারি ভরের জন্য এম, এস হচ্ছে সরণ দূরত্ব, ওইটার জন্য আমরা এল স্কয়ার লিখি, আর নিচে তো সময়ের স্কয়ার, 2 উপরে উঠে গেলে আমরা টি ইনভার্স 2 লিখবো। তাহলে এটাই হচ্ছে তাহলে দেখো মাত্রাটা, তাই না? শক্তির মাত্রাটা হচ্ছে, তাহলে আমরা এভাবে লিখতে পারি যে এভাবে শক্তি, এটার মাত্রা আমরা এখানে লিখতে পারি যে এম এল স্কয়ার টি ইনভার্স 2। ঠিক আছে। আচ্ছা, এখন কথা হচ্ছে আমরা গত ক্লাসে দুইটা টার্ম সম্পর্কে জানছিলাম, যে ধনাত্মক কাজ আর ঋণাত্মক কাজ। কি সম্পর্কে জানছিলাম? ধনাত্মক কাজ আর ঋণাত্মক কাজ, তাই না? দেখো এরকম মনে পড়ে, ধনাত্মক কাজ আর একটা হচ্ছে ঋণাত্মক কাজ। ধনাত্মক কাজ ঋণাত্মক কাজ বলতে কি ছিল? ধনাত্মক কাজ ছিল হচ্ছে যে বল কাজ করে। আমরা তো গত ক্লাসে কিন্তু আমি বারবার হাইলাইট করছিলাম, কাজ করে কিন্তু বলের দ্বারা, বলটা কাজ করে থাকে। এখন বল কাজ করতে যাচ্ছে, ওই বলের দিকে যদি সরণটা হয়, অর্থাৎ বল আর সরণের দিক যদি একই দিকে হয়, তাহলে আমরা বলি ধনাত্মক কাজ। এখন বল যেদিকে প্রয়োগ করা হলো, মানে বলের দিক আর সরণের দিক যদি উল্টা হয়ে যায়, তখন আমরা বলি ঋণাত্মক কাজ।
তো এখানে এই ধনাত্মক কাজ ঋণাত্মক কাজ দিয়ে শক্তির সাথে কিরকম ভাবে আমরা রিলেট করতে পারি। ধনাত্মক কাজ দিয়ে বলতে বোঝায় কোনো বস্তুতে শক্তি প্রদান করা। ধনাত্মক কাজ বলতে কি বোঝায়? কোনো বস্তুতে শক্তি প্রদান করা, কোনো বস্তুতে শক্তি প্রদান করা, মানে তুমি ওই বস্তুর মধ্যে শক্তি দিচ্ছ। আর ঋণাত্মক কাজ বলতে কি বোঝায় জানো? ওই বস্তু থেকে শক্তি নেওয়া। কি বোঝায়? ওই বস্তু থেকে বা কোনো বস্তুতে বা বস্তু থেকে শক্তি নেওয়া। এটা হচ্ছে জাস্ট তোমাদের বইয়ে আসছে, তোমাদের বইয়ে এমসিকিউ এর জন্য একটু হাইলাইট করে এভাবে লিখে দিলাম। আর আমাকে যদি জিজ্ঞাসা করো ভাইয়া কাজ আর শক্তি ম্যাথমেটিক্যালি কি কি করব, যদি তোমাকে কখনো বলে কাজ বের করো, আসলে ওটা বুঝেছে শক্তি বের করো, অথবা যদি বলে শক্তি নির্ণয় করো, আসলে এটা কাজ বের করতেই বুঝেছে। যেটা তুমি চিন্তা করবা যে কাজ করার সামর্থ্যকে বলা হয় শক্তি। যদি শক্তি থাকে তাহলেই সে কাজ করতে পারবে, শক্তি না থাকলে কাজ করতে পারবে না। বুঝে গেছে? আর আমরা তো কাজের সূত্র শিখে আসছি, বল ইন্টু সরণ, তাই না, গত ক্লাসে। তো ওইটাই আসলে শক্তি। ওইটাই আসলে কি শক্তি, মানে সোজা ভাষায় কাজ আর শক্তি তুমি একই জিনিস ধরে নিতে পারো, কোনো সমস্যা নাই ম্যাথমেটিক্যালি যখন হিসাব করবা। কি বললাম? ম্যাথমেটিক্যালি যখন তুমি হিসাব করো তখন তুমি কাজ আর শক্তিকে একই জিনিস ধরে নিয়ে অঙ্ক করতে পারো। ঠিক আছে? এখন দেখো, তুমি শক্তির বিভিন্ন রূপ কিন্তু জেনে আসছো, যে শক্তির বিভিন্ন রূপ আছে। কিরকম? তুমি হচ্ছে কিছু কিছু শক্তির নাম বলো, যেমন ছোটকাল থেকে শুনে আসছো তাপ শক্তি, ছোটকাল থেকে শুনে আসছো শব্দ শক্তি, আলোক শক্তি, তাই না? আরো হচ্ছে শক্তির সবচেয়ে সাধারণ একটা রূপ আছে যেটা খুবই ফেমাস, আমাদের যান্ত্রিক শক্তি। তো এরকম দেখো শক্তির বিভিন্ন রূপ আছে। আর একটা জিনিস খুব ভালো করে মনে রাখবা, শক্তির কোনো সৃষ্টি বা ধ্বংস নাই। শক্তির কোনো সৃষ্টি বা বিনাশ বা ধ্বংস নাই। শক্তি কি হয়? এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত হয়। শক্তি জাস্ট এক রূপ থেকে অন্য রূপে কি হয়ে যায়? রূপান্তরিত হয়ে যায়। কোনো কোনো ক্ষেত্রে তুমি দেখতে পারো যে হুট করে শক্তি কমে গেছে, এর মানে এই না যে শক্তি ধ্বংস হয়ে গেছে, ওই শক্তিটা অন্য কোনো কিছুতে রূপান্তর হয়ে গেছে। আবার মাঝে মাঝে তুমি দেখবা যে কোনো বস্তুতে হুট করে শক্তি বেড়ে গেছে, শক্তি বেড়ে গেছে, এর মানে এই না যে ওই বস্তুতে শক্তি হুট করে জন্ম নিচ্ছে। কোনো না কোনো একটা সোর্স থেকে এখান থেকে শক্তি আসছে, সোর্স থেকে শক্তি আসছে। বুঝে গেছে? ওই যে আমরা যদি কোনো বস্তুর উপর ধনাত্মক কাজ করি তাহলে ওই বস্তুর শক্তি বেড়ে যাবে, শক্তি বেড়ে যাবে। ওই যে আমরা যে কাজটা করলাম, কাজ আমি কি বলছি? কাজ মানে তো শক্তি, তাই না? এরকম বলছিলাম, আমরা যে কাজটা করলাম আমাদের করা কাজটা ওর মধ্যে ট্রান্সফার হয়ে গেছে, তখন ওর শক্তি বেড়ে যাবে। আবার কোনো বস্তু থেকে আমরা শক্তি নেব, মানে কখন? আমরা যখন ঋণাত্মক কাজ করব, তখন আমরা কি করব? ওই বস্তু থেকে শক্তি নিয়ে নিব। বুঝতে পারছো? তো সামনে এগুলো একটু বেশি ক্লিয়ার হবে। তো শক্তির কি হচ্ছে, তুমি দুইটা জিনিস একটু ভালো করে মনে রাখবা। আগে শক্তির বিভিন্ন রূপ দেখে রাখো যে তুমি শক্তির অনেক রূপ শিখে আসছো। যেমন হচ্ছে তুমি তাপ শক্তি শিখে আসছো, তাই না? নাম শুনছো, অ্যাটলিস্ট নাম শুনছো। তারপর হচ্ছে তুমি আলোক শক্তির নামও শুনে আসছো, আলোক শক্তি। এরপরে তুমি শব্দ শক্তির নামও কিন্তু শুনে আসছো। আচ্ছা, এরপরে তুমি হচ্ছে বিদ্যুৎ শক্তির নামও কিন্তু শুনে আসছো। এরকম কিন্তু রূপ আমি লিখে শেষ করতে পারবো। রাসায়নিক শক্তির নাম তুমি শুনে আসছো, ঠিক আছে? রাসায়নিক শক্তি। এরকম তুমি অনেক শক্তির শক্তির বিভিন্ন রূপ তুমি জেনে আসবে। এখানে থামাই দিই, ঠিক আছে? আর কি শক্তির বিভিন্ন রূপ আছে সেটা আমি এখানে বুঝাইলাম। তো এইখানে তুমি আরেকটা জিনিস একটু মাথায় রাখবা যে শক্তির সৃষ্টি নাই বা বিনাশ বা ধ্বংস নাই, ঠিক আছে? কি মনে রাখবা? শক্তির সৃষ্টি বা ধ্বংস নেই, ঠিক আছে? খুব ভালো করে মনে রাখবা। শক্তি কি হয়? এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত হয়। শক্তি এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত হয়, ঠিক আছে? এক রূপ থেকে অন্য রূপে রূপান্তর হয়। আচ্ছা, এখন কথা হচ্ছে শক্তির তো বিভিন্ন রূপের মধ্যে তুমি দেখলা যে শক্তির বিভিন্ন রূপ আছে, এর মধ্যে সব থেকে সাধারণ রূপ যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের যান্ত্রিক শক্তি। বুঝতে পারছো? সব থেকে সাধারণ রূপ যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের যান্ত্রিক শক্তি, যেটার ইংলিশ নাম হচ্ছে মেকানিক্যাল এনার্জি। হ্যাঁ, যান্ত্রিক শক্তির ইংলিশ নামটা হচ্ছে কি? মেকানিক্যাল এনার্জি। এখন কথা হচ্ছে যান্ত্রিক শক্তি বলতে কি বোঝায়, এইটাই হচ্ছে আমাদের এই চ্যাপ্টারের আসলে মেইন পার্ট।
বুঝতে পারছো? যান্ত্রিক শক্তি থেকে আমাদের এই চ্যাপ্টারের মেন পার্টটা শুরু হবে। যান্ত্রিক শক্তি হচ্ছে কোন বস্তু তার অবস্থার কারণে অথবা গতির কারণে যে, দেখো আলটিমেটলি এটা কি একটা শক্তি, শক্তির ডেফিনেশন হচ্ছে কি কাজ করার সামর্থ্য। তাহলে এটাই যে কোন বস্তু তার অবস্থা অথবা গতির কারণে যে কাজ করার সামর্থ্য অর্জন করে তাকে বলা হয় যান্ত্রিক শক্তি। কি বললাম? কোন বস্তু তার অবস্থান বা গতির কারণে যে কাজ করার সামর্থ্য অর্জন করে তাকে বলা হয় যান্ত্রিক শক্তি। তো আমি যদি একটু ডেফিনেশনটা লিখে দিই, কোন বস্তু তার অবস্থা বা গতির কারণে যে কাজ করার সামর্থ্য অর্জন করে তাকে যান্ত্রিক শক্তি বলে। আমি কিন্তু বলে রাখলাম যে আমরা কিন্তু এখান থেকে মেনলি আলোচনা করব, আমাদের ম্যাথমেটিক্যাল পার্টগুলো এখান থেকে শুরু হবে আস্তে আস্তে। এমনি গত ক্লাসে আমরা কাজ নিয়ে একটু একটু ম্যাথমেটিক্যাল পার্ট দেখে আসছি তোমাদের বইয়েরই। তো এখন দেখো কোন বস্তু তার অবস্থা বা গতির কারণে, এখানে দুইটা সিচুয়েশন বলা হচ্ছে। এই যে অবস্থার কারণে যে শক্তিটা পাবে, দেখো কোন বস্তু তার অবস্থার, গতি কথাটা বাদ দাও, অবস্থার কারণে যে কাজ করার শক্তি পাবে সেটা হচ্ছে আমরা নেক্সট ক্লাসে বা তার পরবর্তী ক্লাসে আলোচনা করবো বিভব শক্তি নিয়ে। আবার দেখো কোন বস্তু গতির কারণেও এক প্রকার কাজ করার সামর্থ্য অর্জন করে বা লাভ করে, সেটাকেও আমরা বলবো যান্ত্রিক শক্তি। তো যান্ত্রিক শক্তি আসলে মেনলি এখানে দুইটা পার্ট, একটা হচ্ছে তার অবস্থার কারণে, আরেকটা হচ্ছে গতির কারণে। অবস্থার কারণে আরেকটা হচ্ছে কি গতির কারণে। দেখো আমি যদি একটু এখানে লিখি যান্ত্রিক শক্তি, এটা আসলে এখানে আমাদের দুইটা পার্ট, একটা অবস্থার কারণে, একটা হচ্ছে গতির কারণে। তো গতির কারণে যেটা যান্ত্রিক শক্তি, সেই রূপটাকে বলা হয় গতিশক্তি। গতির কারণে যেটা, সেটাকে আমরা বলি হচ্ছে গতিশক্তি, ঠিক আছে? আরেকটাকে আমরা বলবো হচ্ছে যে অবস্থার কারণে, সেটাকে আমরা বলে থাকি হচ্ছে বিভব শক্তি। কি বলে থাকি? বিভব শক্তি বা স্থিতি শক্তি, ঠিক আছে? স্থিতি শক্তি, এটা ইংলিশ নাম হচ্ছে পোটেনশিয়াল এনার্জি, এটা ইংলিশ নাম হচ্ছে কাইনেটিক এনার্জি। তো তাহলে যান্ত্রিক শক্তিও তাহলে আমরা দুইটা রূপ দেখতে পাচ্ছি, একটা হচ্ছে গতি শক্তি আর একটা হচ্ছে কি বলতো বিভব শক্তি। আমাদের মেইনলি আলোচনা আজকের ক্লাসটা টোটালি হবে গিয়ে এটার উপর, গতি শক্তির উপর, ঠিক আছে? তো এখন দেখো গতি শক্তি বলতে কি বোঝায়, এই দেখো এই সংজ্ঞা থেকে চলে আসবে। কোন বস্তু তার গতির কারণে যে কাজ করার সামর্থ্য অর্জন করে বা লাভ করে সেটাকে আমরা বলবো হচ্ছে গতি শক্তি। বা কোন বস্তু গতির কারণে ওর মধ্যে যে কাজ করার অ্যাবিলিটিটা আছে সেটাকে বলা হয় গতি শক্তি। আরো বলতে পারো যে গতির কারণে ওর মধ্যে যে শক্তি আছে সেটাকে বলা হয় গতি শক্তি। বুঝতে পারছো? মেইনলি গতিশীল থাকতে হবে, মেইনলি কি থাকতে হবে? গতিশীল থাকতে হবে। গতিশীল থাকার কারণে যে শক্তিটা ওর মধ্যে, সেটাই হচ্ছে গতিশক্তি। আবার বলতেছি, গতিশীল থাকার কারণে ওর মধ্যে যে শক্তিটা অথবা যে কাজ করার সামর্থ্যটা, সেটাকে বলা হয় গতিশক্তি। তুমি শুধু শক্তি বলতে পারো যে গতির কারণে যে শক্তি সেটা গতিশক্তি, অথবা এভাবে বলতে পারো গতির কারণে যে কাজ করার সামর্থ্য সেটাকে বলা হয় গতিশক্তি। কারণ কাজ করার সামর্থ্য আর শক্তি জিনিসটা একই। তার মানে এখন আমরা যদি গতিশক্তি নিয়ে আলোচনা করতে চাই বা এই ডেফিনিশনটা জানতে চাই, তাহলে কোন বস্তু তার গতির কারণে, কোন বস্তু তার গতির কারণে যে শক্তি অর্জন করে অথবা যে কাজ করার সামর্থ্য অর্জন করে, তাই না? কোন বস্তু আর গতির কারণে যে কাজ করার সামর্থ্য অর্জন করে, তাকে গতিশক্তি বলে, তাকে গতিশক্তি বলে। ইংলিশে যেটাকে আমরা বলি কাইনেটিক এনার্জি। সোজা ভাষায় একটা বস্তু গতিশীল হলে ওর মধ্যে শক্তি আছে, ওই শক্তিকে আমরা বলবো গতিশক্তি। কি বললাম? একটা বস্তু গতিশীল হওয়া মানে ওর মধ্যে গতিশক্তি আছে, ওই গতিশক্তি মানে ওর মধ্যে শক্তি আছে, ওইটাকে আমরা বলি হচ্ছে গতিশক্তি, ঠিক আছে? যেটাকে এখন আমি ফ্র্যাঙ্কলি লিখবো, এটা বইয়ের অফিসিয়ালি না, অফিসিয়াল বইয়ের ভাষা না, জাস্ট মনে রাখবা, ঠিক আছে? কোন বস্তু গতিশীল মানেই তার মধ্যে শক্তি আছে, ওইটাই হচ্ছে গতিশক্তি। সংজ্ঞা এটা, সংজ্ঞা এটা,
ঠিক আছে, সংজ্ঞা এটা। তাও আর কি তোমাদের জন্য আর কি মানে আরো ভেঙে ভেঙে বলতেছি যে কোন বস্তু যে ভি বেগে গতিশীল মানে অবশ্যই তার একটা বেগ আছে। গতিশীল মানে কি, বেগ আছে, তাই না? ভি বেগে গতিশীল মানে তার মধ্যে শক্তি আছে। ঠিক আছে, সেটাই গতিশক্তি। কোন বস্তু ভি বেগে গতিশীল মানে তার মধ্যে শক্তি আছে, সেটাই হচ্ছে কি বলতো, গতিশক্তি। এই যে জিনিসটা তুমি আজকে জানলা, হ্যাঁ, সেটাই হচ্ছে কি, সেটাই হচ্ছে গতিশক্তি। এই জিনিসটা তুমি একদম মানে ফিজিক্স যতদিন পড়বা ততদিন পর্যন্ত মনে রাখতে পারবা যে কোনো বস্তু গতিশীল মানে ওর মধ্যে এখন যে এনার্জি আছে সেই এনার্জিটাই হচ্ছে কাইনেটিক এনার্জি। হ্যাঁ, আমরা এখন দেখবো যে এই কাইনেটিক এনার্জি কিভাবে বের করতে পারি। হ্যাঁ, ওর মধ্যে কতটুকু শক্তি আছে, কতটুকু যে পরিমাণ। আমরা কাজ যখন শিখতেছিলাম কাজেরও তো পরিমাণ বের করছিলাম, তাই না? ঠিক একইভাবে আমরা গতিশক্তিটাও বের করব। আর আরেকটা জিনিস একটু মনে রেখো যে কোনো বস্তু স্থির হলে, কোনো বস্তু স্থির হলে, কোনো বস্তু স্থির হলে বলতো গতিশক্তি কতটুকু হবে, মানে গতিশক্তি থাকবে কি? আমরা তো বলে দিচ্ছি কোন বস্তু স্থির, তার মানে গতিশীল না। আমরা বলছি গতির কারণে যে শক্তি সেটা গতিশক্তি। এখন ওর মধ্যে যদি গতি না থাকে তার মধ্যে ওর মধ্যে গতিশক্তি নাই, অন্য কোনো শক্তির কথা আমরা আনবো না। এটা আবার বললো না যে গতিশীল নাই মানে ওর মধ্যে কোনো শক্তি নাই, এটা বলবা না। ওইখানে বিভব শক্তির কনসেপ্ট আর ওগুলো আলাদা কথা, আমরা এখন বিভব শক্তিতে যাই নাই। গতিশক্তি নিয়ে আলোচনা করতেছি, শুধু গতিকে টার্গেট করো যে কোনো বস্তু যদি স্থির হয় অর্থাৎ গতিশীল না হয় তাহলে ওর মধ্যে গতিশক্তি নাই। আবার বলে দিও না যে শক্তি নাই, এটা বলা যাবে না, গতিশক্তি নেই। ঠিক আছে, কোনো বস্তু স্থির হলে তার মধ্যে গতিশক্তি নাই, তাই না? তার মধ্যে গতিশক্তি নেই। আবার এই যে এই কথাটা তো একটু কন্ট্রোভার্সি করতে পারো তোমরা চাইলেই, যে কোন বস্তু বিবেকে গতিশীল মানেই তার মধ্যে শক্তি আছে। এটা দিয়ে আমি এটা বুঝাই নি যে শুধুমাত্র গতিশক্তিই আছে, ওর মধ্যে অন্য শক্তি থাকতে পারে, বিভব শক্তি থাকতে পারে, এট দ্য সেম টাইম পটেনশিয়াল কাইনেটিক থাকে। বাট আমি এখানে এই শক্তিটা দিয়ে গতিশক্তিকে বুঝাইছি যে একটা বস্তু বেগে গতিশীল তার মানে ওর মধ্যে অবশ্যই গতিশক্তি আছে। ঠিক আছে, আর একটা বস্তু স্থির তার মধ্যে গতিশক্তি নাই। ঠিক আছে, স্থির হলে তার মধ্যে গতিশক্তি নাই। ঠিক আছে, তো আমরা দেখো এখন আস্তে আস্তে এই গতিশক্তি কিভাবে বের করতে পারি আমরা সেটার দিকে আগাবো। ঠিক আছে, তো দেখো আমরা গতিশক্তিকে কিভাবে প্রকাশ করে থাকি জানো? অনেকভাবে প্রকাশ করতে পারো। গতিশক্তিকে আমরা এভাবে প্রকাশ করে থাকি, যেমন ছোটকাল থেকে আমি শিখে আসছিলাম কে, এই দিয়ে বোঝায় এনার্জি, শক্তি ইংলিশ তো এনার্জি, তাই না? আর গতিশীল মানে হচ্ছে কাইনেটিক বোঝায় তো গতি, এই কারণে এখানে কে দেওয়া হয়। যখন ইন্টার বা ইন্টারে তারপর অনেকে এভাবে প্রকাশ করে থাকে যে কে দিয়ে বোঝা হচ্ছে কাইনেটিক, আর এখানে ই দিয়ে বোঝায় দেয় ই এনার্জি, কাইনেটিক এনার্জি, যে যেভাবে প্রকাশ করে। আমি ছোটকালে ই কে দিয়ে প্রকাশ করা অভ্যস্ত ছিলাম, 9-10 ইন্টারমিডিয়েটেড অ্যাডমিশন সব জায়গায় ই কে দিয়ে চালা দিচ্ছি, তোমার ইচ্ছা। ঠিক আছে, তো এখন হচ্ছে আমরা এই ইকেটা বের করব। কিভাবে বের করব? তো চলো আমরা উদাহরণ দিয়ে একটু বের করার চেষ্টা করি। সাপোজ তোমার কাছে এখানে একটা বস্তু আছে, তো ধরে নাও ওর হচ্ছে আদিবেগ, যেটা ওর একটা আদিবেগ, এইটা আপাতত ধরে নাও 0 মিটার পার সেকেন্ড। হ্যাঁ, আদিবেগ সবসময় 0 হবে এমনটা না, সামনে আমরা দেখবো যে 0 না হলেও কি হয়। ঠিক আছে, ওর একটা আদিবেগ 0 আমরা ধরে নিলাম। আচ্ছা, এখন আমরা চাচ্ছি যে এই বস্তুটাকে গতিশীল করতে, বা গতিশীল করতেও চাচ্ছি না। তুমি ধরো এর উপর বল প্রয়োগ করলা একটা নির্দিষ্ট সময় ধরে, তুমি এর উপর কি করলা, বল প্রয়োগ করলা। এই কারণে আমাদের যে ছোট্ট বন্ধুটা, আমাদের এই ছোট্ট বন্ধুটা কি হইলো, ওইদিকে গতিশীল হয়ে গেল। ধরো যে এতক্ষণ ধরে তুমি বল প্রয়োগ করছো, কতক্ষণ ধরে, কোথায় গেল আমাদের ছোট্ট বন্ধুটা? এই যে এই ডট ডট লাইনের আগ পর্যন্ত তুমি বল প্রয়োগ করছো, এরপরে আসলে তুমি আর কি বল প্রয়োগ করো না। ঠিক আছে, F = 0 এর মধ্যে তুমি বল প্রয়োগ করছো। আচ্ছা, এখন কথা হলো কি, বল প্রয়োগ করছো মানে অবশ্যই ওর স্মরণ হয়েছে, অবশ্যই বল প্রয়োগ করে স্মরণ হয়েছে। আর আমরা জানি বল আছে মানে ত্বরণ আছে, ত্বরণ আছে মানে ওর বেগ এখন আর এটা থাকবে না। এমনিতেও বলের সংজ্ঞা বল বস্তুর বেগ পরিবর্তন করে, মান দিক, আমরা এখানে দিক একই রাখছি যে বল এদিকে বেগ ওইদিকে যাবে, তো ওর মানটা চেঞ্জ হয়ে গেছে।
বা আরো ভেঙে যদি বলি যে ত্বরণ আছে, ত্বরণ যতক্ষণ ধরে বল আছে মানে ত্বরণ আছে, ত্বরণ আছে মানে ওর বেগ আস্তে আস্তে বৃদ্ধি পেতে পেতে আমরা চিন্তা করলাম ও এই যে যেখানে আমি বল প্রয়োগ করলাম স্টপ করলাম ও অতক্ষণ পর্যন্ত একটা শেষ বেগ প্রাপ্ত হইলো এইদিকে, একটা শেষ বেগ প্রাপ্ত হইলো এইদিকে, এখন ও এইভাবে চলবে, এখন ও এইভাবে চলবে। ঠিক আছে, এখনো এইভাবে চলবে, সোজা কথা। তো এখন কথা হচ্ছে গিয়ে এই মুহূর্ত থেকে ও যে এখন এই বেগে চলবে, হ্যাঁ এই বেগে যে এখন এখানে চলবে, এখন প্রশ্ন হচ্ছে গিয়ে এখন দেখো ও কি গতিশীল না, একটা বিবেগ প্রাপ্ত। আমি তো এটা বলে আসছি একটা বস্তু বিবেগ আসছে মানে ও তখন গতিশীল, মানে গতি শক্তি আছে ওর মধ্যে। এখন কথা হচ্ছে গিয়ে এই এখন গতি শক্তিটা কত, কারণ ও এখন একটা নির্দিষ্ট বেগে চলবে, ও এখন একটা নির্দিষ্ট বেগে চলবে। এখন কথা হচ্ছে কি এখন গতি শক্তি কত, এই গতি শক্তি এখন আমরা কিভাবে বের করব, এখন কথা হচ্ছে কিভাবে বের করা যায়, তাই না? এখানকার ইকেটা ইকুয়াল টু কত। তো দেখো স্বাভাবিক সেন্স থেকে আমরা চিন্তা করি, তোমাকে শুরুতে আমি আরেকটা কথা লিখে দিয়েছিলাম যে দেখো শক্তির ক্ষেত্রে ওর মধ্যে আগে গতি শক্তি ছিল না, এই যে এই কথাটার দিকে একটু ব্যাক করি, ওর মধ্যে এখনো দেখো হ্যাঁ একদম শুরুতে ওর বেগ 0, ওর মধ্যে কোনো গতি শক্তি নাই, বাট একটা নির্দিষ্ট সময় ধরে আমি বল প্রয়োগ করছি, এখন তোমাকে আমি বললাম যে বল প্রয়োগ করা বন্ধ করলাম, F0 হয়ে গেছে, 0 নিউটন হয়ে গেছে। তো এখন ওর গতি শক্তিটা কত? তো দেখো এখানে গতিশক্তি ছিল না, এখন ওর মধ্যে গতিশক্তি আছে, আর আমি এখন এটা জানতে চাচ্ছি হুট করে তার ওর মধ্যে জন্ম নেয় নাই শক্তি, তাই না? আমি শুরুতেই বলছিলাম না শক্তির কি নাই বলতো, সৃষ্টি বা ধ্বংস নাই। এই যে এটা শক্তির সৃষ্টি বা ধ্বংস নাই, হুট করে ওর মধ্যে গতিশক্তি ছিল না, হুট করে গতিশক্তি চলে আসছে, হাও? একাকে তো জন্ম নেয় নাই। বিষয়টা হচ্ছে গতিশক্তি, তাই না? ওর মধ্যে এখন গতিশক্তি কিভাবে আসছে জানো? এই যে দেখো তুমি তুমি দায়ী, এটার জন্য তুমি দায়ী, তুমি ওর উপর বল প্রয়োগ করছো, বল প্রয়োগ করে ওর স্মরণ ঘটাইছো, তাহলে তুমি ওর উপর কি করছো বলো তো? কাজ করছো না? তুমি ওর উপর কাজ করছো, কাজ কিন্তু আমরা কিন্তু বুঝেছিলাম কাজ কিন্তু আসলে শক্তি, তার মানে তুমি ওর উপর শক্তি দিছো। দেখো এই কাজটা তো ধনাত্মক কাজ, এই কাজটা কি কাজ? ধনাত্মক কাজ, তাই না? বল প্রয়োগ করছো এদিকে, স্মরণ দিচ্ছ এদিকে। এই দেখো তোমাদের বইও সুন্দর মতো একটা লাইন লিখে দিচ্ছে, ধনাত্মক কাজ করা মানে কোনো বস্তুতে শক্তি দেওয়া, ধনাত্মক কাজ করা মানে ওই বস্তুতে কি দেওয়া? শক্তি দেওয়া। তো দেখো তুমি হচ্ছে ওর উপর ধনাত্মক কাজ করছো, ধনাত্মক কাজ করার কারণে ওর মধ্যে তুমি শক্তি দিচ্ছ, এখনো বিবেকে গতিশীল, ওর মধ্যে গতি শক্তি আছে, এই গতি শক্তিটাই যে কোথা থেকে পাইছো, যে তুমি শক্তি দিচ্ছ, তুমি শক্তি মানে তুমি আসলে ওর উপর কাজ করছো, তার মানে তোমার কৃত কাজটাই ওর এখন গতিশক্তি, তোমার কৃত কাজটাই ওর এখন গতিশক্তি। তো তুমি এখন দেখো তো ওর এইখান থেকে এখানে আসতে কত কাজ করছো, হ্যাঁ তোমার কৃত কাজ সেটা বের করতে পারবে না? বলো তো তোমার কৃত কাজ, তোমার কৃত কাজ বলো ডাব্লিউ, এটা বের করতে পারবে না? যেটাকে তুমি কি বলতে পারো? তোমার কৃত কাজ কিন্তু তুমি যদি বল আর স্মরণ জানো তাহলে ইজিলি বের করে ফেলতে পারো যে বল ইনটু স্মরণ। আর দেখো এইটাকে যদি এখন আমি খুব মানে জোর গলায় বলি এইটাই গতিশক্তি, কেউ আমাকে কিচ্ছু বলতে পারবা না, কেউ আমাকে কিচ্ছুই বলতে পারবা না, কারণ আমি যে কাজটা করছি, হ্যাঁ ধনাত্মক কাজ, ধনাত্মক কাজ করা মানে বস্তুতে শক্তি দেওয়া, আমার কাজটাই মানে যে শক্তি আমি খরচ করছি, আমি খরচ করলাম, হ্যাঁ এই শক্তিটা ওর মধ্যে গেছে কি হিসেবে গেছে? গতিশক্তি হিসেবে গেছে, এই কারণে এখন বিবেকে গতিশীল। তার মানে আমার কৃত কাজটাই বা তোমার কৃত কাজটা এখন হচ্ছে গতি শক্তি। তো ধরে নাও যে এই বস্তুটার ভর হচ্ছে এম, এই বস্তুটার ভর হচ্ছে কত? এম, ঠিক আছে, এম ভরের বস্তু, তো বস্তুর ভর এম মানে এখানে এম, ঠিক আছে। আচ্ছা ভালো কথা, তার মানে এখন আমরা একটু একটা পয়েন্টে আসতে পারছি যে গতিশক্তি যেটা, গতিশক্তি যেটা সেটা হচ্ছে এই বল ইনটু স্মরণ, একটুকু আমরা এখন পর্যন্ত শিওর এই এই উদাহরণ অনুসারে। তো এখন কথা হচ্ছে কি বলের মানটা কি লেখা যায়? বলের মান কিন্তু লেখা যায় এম এ, বল ইকুয়ালস টু কি এম এ, বলের অধ্যায় করে আসছি, এর আগে রিকোয়েস্ট করছি যে গতি আর বলের অধ্যায় না করে আসলে কেউ কাজ শক্তি ক্ষমতা করার কথা কল্পনাও করো না। আচ্ছা কাজ ক্ষমতা শক্তি, সরি, তো এম এ এস, ওকে ভালো কথা। তো এখন তুমি একটু এখান থেকে আরেকটা ডেটা জানো যে দেখো ওর আদিবেগটা কত ধরছি আমরা? 0। এই উদাহরণে দেখো আমরা আদিবেগ ইউ এর মান ধরছি হচ্ছে 0 মিটার পার সেকেন্ড। তো দেখো তুমি ধরে নাও যে ওর উপর তো বল প্রয়োগ করা হচ্ছে, মানে কি ওর এদিকে ত্বরণ আছে, তাই না? ওর এদিকে কি আছে? ত্বরণ আছে। তো ত্বরণ এ, এর মান আমরা তো মান বসাই নাই যে এত নিউটন এত ভর, তো ত্বরণ আমি আসলে লিখতে পারতেছি না, বাট অবশ্যই ওর মধ্যে কি আছে বলতো? ত্বরণ আছে। আচ্ছা তো এখন আমরা ওর শেষ বেগ যেটা সেটাকে আমরা লিখে রাখছি হচ্ছে ভি দিয়ে, তাই না? শেষ বেগটা কত দিয়ে লিখে রাখছি? ভি দিয়ে, শেষ বেগ ভি দিয়ে।
আর সরণ যেটা আমরা সেটা এস দিয়ে প্রকাশ করে রাখছি, তাই না? এই যে এস যেটা। এখন দেখো তো আমরা কিন্তু একটা ফর্মুলা জানি যে ভি স্কয়ার ইকুয়াল টু এ বি স্কয়ার প্লাস 2as। এখন এটা ভি স্কয়ার, বাট ইউ এর মান তো কত, 0, তার মানে এটা লেখা যাবে 2as। একটু কষ্ট করে এই যে এতটুকুর মানটা দেখো তো কি লেখা যায়, as। এই যে এখান থেকে দেখো as মানে কি, এখানে ভি স্কয়ার বাই 2 লেখা যাবে না, ভি স্কয়ার বাই 2। বুঝতে পারছো? জাস্ট as এর মানটা বের করছি। তো কেন, একটু বসায় দাও as এর মান লেখা যাবে ভি স্কয়ার বাই 2। তাহলে সুন্দর মতো তুমি এখন লিখতে পারো হাফ এম ভি স্কয়ার, হাফ এম ভি স্কয়ার। কথা হচ্ছে এইখান থেকে এইটা কেন লিখলাম, তোমাকে কোন বস্তু যখন গতিশক্তি বের করতে দিবে, তোমাকে ওই বস্তুটার বেগ দিয়ে দিবে বা বেগ দিয়ে দেয় যে এখন কত বেগে গতিশীল, আর ওই বস্তুটা তুমি ভর জানো, কি জানো, এই যে ভরটা জানো। তাহলে ভর আর বেগ দিয়ে দেখো আমরা ইজিলি ভর আর বেগকে দিয়ে আমরা বুঝতে পারছি গতিশক্তি মানে কৃত কাজটা এফ আর এস। বাট তোমাকে এই এফ আর এস এর মান দেওয়া থাকবে না, ওই বস্তুর উপর কত বল প্রয়োগ করা হয়েছিল আর বস্তুর কতটুকু সরণ হয়েছিল ওই বলের কারণে, ওইটা তোমাকে প্রশ্নে দেওয়া থাকবে না। তোমাকে হুট করে দেওয়া থাকবে একটা বস্তুর ভর এত, 10 কেজি ও 5 মিটার পার সেকেন্ড বেগে গতিশীল, গতিশক্তি কত। একটা বস্তুর ভর দেওয়া থাকবে আর ও কত বেগে গতিশীল সেটা দেওয়া থাকবে, এরপর বলবে গতিশক্তিটা কত, ওর উপর কত বল প্রযুক্ত হয়েছিল, ওই প্রযুক্ত বলের জন্য ওর কত সরণ হয়েছিল বা ওর ত্বরণ কত, এগুলা কিচ্ছু দেওয়া থাকবে না। এই কারণে আমরা এইসব ত্বরণ মরণ বেগ টেক বাদ দিয়ে, মানে আদি বেগ আর বল সরণ এসব বাদ দিয়ে আমরা এটা ভাঙছি, নর্মালি এফ কে এম এ লেখা যায়। পরে হচ্ছে নর্মাল গতির কনসেপ্ট থেকে একটু দেখলাম আদি বেগ 0 হইলে আমরা তো ত্বরণ ওর উপর আসছে, শেষ বেগ আছে, সরণ আছে, তো এখান থেকে আমরা এই যে এতটুকুর মানটাকে রিপ্লেস করে দিছি, এস কে আমরা এভাবেও লিখতে পারি ভি স্কয়ার বাই 2। তো ভি স্কয়ার বাই 2 মানে এই যে 2 কে একটু সামনে লিখলে 1/2, যেহেতু ভগ্নাংশ নিচে এম ভি স্কয়ার। এইটাই হচ্ছে কোন বস্তুর গতি শক্তি, ও এখন যত বেগে গতিশীল ওর গতিশক্তি এইটা। তো এই যে এখানে আমি লিখছিলাম না যে ওর এখন গতিশক্তি কত, যে ও এত বেগে গতিশীল, যত বেগে গতিশীল ওর গতিশক্তি হবে এই হাফ বস্তুর ভর, ও যত বেগে গতিশীল সেই বেগের বর্গ। ঠিক আছে, এটার একক কি হবে, এত জুল, এত জুল, তাই না? কারণ এটা তো একটা শক্তি, শক্তি মানে তো আমাদের শক্তির একক জুল। বুঝতে পারছো? এখন তুমি বলতে পারো ভাইয়া আপনি তো এখানে আদিবেগ 0 ধরে নিছিলেন। ধরে নিছিলাম, তো বলতে পারো আদিবেগ তো 0 নাও হইতে পারে। হ্যাঁ, চলো দেখে নিই আদিবেগ 0 না হলে কি হইতো। আদিবেগ 0 না হলে কি হইতো, এই যে ধরো আমাদের কাছে একটা বস্তু আছে, ঠিক আছে, কি আছে, একটা বস্তু আছে। এখন ওর উপর হচ্ছে আমরা বল প্রয়োগ করছি এতক্ষণ পর্যন্ত, ঠিক আছে, ওর উপর হচ্ছে আমরা বল প্রয়োগ করছি এতক্ষণ পর্যন্ত। দেখো এই যে ওর উপর আমরা এই বল প্রয়োগ করলাম, এখন যে আর আমরা বল প্রয়োগ করতেছি না, এই কারণে ওর দেখো সরণ হয়েছে একটা পার্টিকুলার ডিসটেন্স পর্যন্ত। ওর ভর আছে, ওর উপর তো যে ত্বরণ অ্যাপ্লাই করা হয়েছে, ওর আদি বেগ আছে, এটা 0 না, আমি আরো লিখে দিই যে ইজ নট ইকুয়াল টু 0। ঠিক আছে, আদি বেগ ইজ নট ইকুয়াল টু 0, মানে অবশ্যই তাহলে এখানে আমাকে আদি বেগ বিবেচনা আনতে হবে, তাই না? যে এখানে আমি যখন হিসাবটা করলাম, কোথায় গেল, এখানে আমি ইউ বাদ দিয়ে দিছি, তাই না? এখানে আমি ইউ বাদ দিছি কারণ ইউ তো 0। আর একটু লিখে দিই যে ইউ 0 ছিল, এই কারণে ইউ স্কয়ার 0 জন্য হিসাব থেকে বাদ দিছি, তাহলে আমার এখানে আর বাদ যাবে না, এখানে বাদ দিতে পারবো না। তো চলো এখানে কথা হচ্ছে যে এখন যেহেতু আমি বল প্রয়োগ করা বন্ধ করছি, ওর একটা আদিবেগ থাকুক সমস্যা নাই, বাট বল প্রয়োগ করার কারণে, শুরুতে বল প্রয়োগ করার কারণে ওর বেগ বাড়তে 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 একটা স্টেজে আসছে, আমি ওই টাইম থেকে বল বন্ধ করে দিচ্ছি, ও এখন একটা শেষ বেগ প্রাপ্ত আছে, তাই না? এখন ওর কথা হচ্ছে শেষ বেগ প্রাপ্ত, তাহলে এখন কথা হচ্ছে ওর এখন গতিশক্তিটা কত, ওর এখন গতিশক্তিটা কত। ঠিক আছে, ও তো এখন একটা ভি বেগ প্রাপ্ত, এখন গতিশক্তিটা কত। তো চলো তাহলে আমরা এখন এটা বের করতে পারি। কিভাবে বের করতে পারি? তো ফার্স্ট অফ অল ওর কিন্তু এখন আদিবেগ যেহেতু 0 না, তার মানে ওর মধ্যে কিন্তু আগে ঘটনায় ছিল গতিশক্তি ছিল না, বাট এবার ওর মধ্যে যেহেতু আদিবেগ আছে, তার মানে ওর মধ্যে কিন্তু একটু হলো গতিশক্তি আছে শুরুতে। তাহলে আমরা কিন্তু জানি যে শুরুতে গতিশক্তি, তাহলে আমরা কি লিখতে পারি, দেখো আদিতে গতিশক্তি, আদিতে অবশ্যই ওর মধ্যে কি আছে বলতো, গতিশক্তি আছে, সেটা আমরা লিখতে পারি হাফ এম ইউ স্কয়ার। কেন এটা লিখলাম, এই যে মাত্র আমরা বের করছি একটা বস্তু যত বেগে গতিশীল হবে, একটা বস্তু যত বেগে গতিশীল হবে, হ্যাঁ, ভি বেগে গতিশীল, তাহলে ওর গতিশক্তি ছিল হাফ এম ভি স্কয়ার।
এখন একটা বস্তু যেহেতু ইউ বেগে গতিশীল, কত বেগে গতিশীল? শুরুতে ইউ বেগে গতিশীল, তার মানে অবশ্যই ওর মধ্যে কি গতিশক্তি আছে? হাফ এম বেগের স্কয়ার, হাফ এম ইউ স্কয়ার আমরা এইভাবে লিখতে পারি। ঠিক আছে, এখন অথবা তুমি যদি এভাবে না চাও, আসলে এভাবে না নিয়েও আনা যায়, সমস্যা নেই, এভাবে না এনেও আনা যায়। এভাবে না এনেও আনা যায় কিভাবে? দেখো তুমি ওর উপর বল প্রয়োগ করছো এফ, সরণ দিছো এস, তাহলে দেখো তুমি ওর কিন্তু কৃত কাজ, যেটা ওর উপর যে তোমার কৃত কাজ সেটা বের করতে পারো, যে ডাব্লিউ ইকুয়াল টু হচ্ছে এফ এস। আপাতত তাহলে তুমি লিখতে পারো এম এ এস, আমি যেটা লিখতে নিয়েছিলাম ওইটা দিয়েও দেখাবো, সমস্যা নাই। এটা এফ কে ইকুয়াল টু লিখতে পারো এম এ এস। ঠিক আছে, ভালো কথা। তো এখন ওই যে আমরা দেখো, আমরা জানি হচ্ছে ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2as। এখন আমরা তো আর ইউ স্কয়ারকে বাদ দিতে পারতেছি না আগের মতো, তো শুধুমাত্র যে এতটুকুর মানটা as এর মানটা কি লেখা যায় দেখো তো, 2as ইকুয়াল টু লেখা যাবে ভি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার, as ইকুয়াল টু লেখা যাবে ভি স্কয়ার মাইনাস ইউ স্কয়ার বাই 2, তাই না? যে 2 দিয়ে ভাগ, বা এটাকে আরেকটু ভেঙে ভেঙে লেখা যাবে ভি স্কয়ার বাই 2 ইউ স্কয়ার বাই 2। তো নিয়ে আসো এখানে, এই হলো m আর s গুণ হবে, অর্থাৎ ভি স্কয়ার বাই 2 মাইনাস ইউ স্কয়ার বাই 2। বুঝে গেছে? তাহলে এখন দেখো সুন্দর মতন তুমি m দিয়ে এটাকে গুণ করো, m ভি স্কয়ার বাই 2 মাইনাস m ইউ স্কয়ার বাই 2। আমি যদি আরেকটু সুন্দর করে লিখতে চাই, আরেকটু সুন্দর করে কোথায় লিখতে চাই, যে w ইকুয়াল টু তাহলে লিখতে পারো যে হাফ m ভি স্কয়ার মাইনাস হাফ m ইউ স্কয়ার। এইটা খুবই ইম্পর্টেন্ট, যেটাকে তোমরা এখন না জানলেও ইন্টারমিডিয়েটে চিনা যাবে, এটাকে বলা হয় কাজ শক্তি উপপাদ্য। বলতেছি তো, আমাদের যখন আদিবেগ 0 ছিল তখন বল প্রয়োগের কারণে ও একটা বেগ প্রাপ্ত হয়েছে, তখন ওর গতিশক্তি আমরা বের করছি হাফ এম ভি স্কয়ার, হাফ এম ভি স্কয়ার, তাই না? আর যদি বস্তুর আদিবেগ 0 না হয় তখন আমরা আমাদের কৃত কাজ এই যে এটা পাচ্ছি, আমাদের কৃত কাজ এটা পাচ্ছি। আর আমি কি বলছিলাম, আমাদের কৃত কাজটাই তো হচ্ছে ওর গতিশক্তিটা, তাই না? আমাদের কৃত কাজটাই কিন্তু ওর এখনকার গতিশক্তিটা। দেখো এখানে এই যেটা কোথায় গেল, এই যে আমরা যে কাজটা করলাম ওইটাই ওর মধ্যে গতিশক্তি দিচ্ছে, তাই না? এই দেখো এই কথাগুলোকে অনেকভাবে ব্যাখ্যা করা যায়, আপাতত দেখো আমাদের কি আসলো, ডাব্লিউ ইকুয়াল টু এটা। তুমি বলতে পারো যে ভাইয়া তাহলে দেখো তোমাদের বই এটা লিখছে, তাহলে দেখো শুধুমাত্র হাফ এম ভি স্কয়ার কি লেখা যায়, হাফ এম ভি স্কয়ার, যে এখন গতিশক্তিটা এটা, তাহলে এটাকে এই পাশে পাঠিয়ে দেওয়া যায় যে হাফ এম ইউ স্কয়ার প্লাস ডাব্লিউ। এই দেখো এই কথাটাকে আমাকে একটু ভেঙে বলতে দাও। আমি জানি তোমরা অনেকে বলতেছো যে সূত্র দিয়ে খালি অঙ্ক শুরু করে দেন, অঙ্ক আমার কাছে আছে, দেখো অনেক অঙ্ক আছে, ঠিক আছে, বাট আমাকে একটু ব্যাখ্যা করতে দাও, জিনিসটাকে একটু বুঝো, একটু ফিল করার ট্রাই করো। দেখো কি হয়েছে, এখানে একটা বস্তু ছিল, ওর এখন আদিবেগ 0 না, ওর একটা বেগ আছে, ওর ভর আছে। ভর আর বেগ আছে মানে কি, তুমি ওর মধ্যে গতিশক্তি অবশ্যই পাবা। আর আমরা শিখছি যে তাহলে ওর আদি গতিশক্তি, যেটাকে ধরো আমি এখানে লিখলাম ই কে, গতিশক্তি 1, ই কে 1 মানে প্রথম গতিশক্তি, এটা আমি তাহলে অবশ্যই লিখতে পারি হাফ এম ইউ স্কয়ার, হাফ এম ইউ স্কয়ার। এখন ঘটনাটা ঘটছে কি জানো, ঘটনাটা ঘটছে যে ওর উপর না আমরা বল প্রয়োগ করছি, বল প্রয়োগ করা হয়েছে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত, এই কারণে ওর এখন বেগ হয়ে গেছে ভি, ভর তো আর চেঞ্জ হয় নাই। তাহলে দেখো তুমি এখন কিন্তু ওর গতিশক্তিটা, এই যে পরবর্তী গতিশক্তিটা পেয়ে যাবা, এটা হচ্ছে হাফ এম, যেটা এখন বেগ চেঞ্জ হয়ে গেছে ভি স্কয়ার। এই যে ইউ থেকে এটা কি হয়ে গেছে, ভি হয়ে গেছে। কেন? এই বল প্রয়োগ করা হয়েছে দেখে, বল প্রয়োগের কারণে ওর অবশ্যই একটা সরণ হয়েছে, আচ্ছা এখন দেখো ওর আদিতে গতিশক্তি ছিল এইটা, পরবর্তীতে গতিশক্তি হচ্ছে এইটা, অবশ্যই গতিশক্তি কি বেড়ে গেছে, আমার এক্সাম্পল অনুসারে এটা বেড়ে গেছে, বেড়ে না যে এটাকে বলা যে পরিবর্তন হয়েছে, গতিশক্তি পরিবর্তন হয়েছে, শক্তি পরিবর্তন হয়েছে। পরিবর্তন মানে কি, হয় বেড়ে গেছে না হয় কমে গেছে। আমার এক্সাম্পল অনুসারে শক্তিটা বেড়ে গেছে। এখন আমরা শুরুতেই শিখছি শক্তি তো হুট করে বাড়ে না, হুট করে কমে না, শক্তির তো সৃষ্টি নাই, ধ্বংস নাই, হুট করে বেড়ে গেছে, জিনিসটা কেমন লাগতেছে না? কোথা থেকে বাড়ছে, কেন বাড়ছে জানো? এই যে আমি তো কাজ করছি, কি করছি, আমি কাজ করছি, বল প্রয়োগ করছি আর সরণ দিচ্ছি, তাহলে এই যে আমার যে কৃত কাজটা, এই কৃত কাজটাই কি করছে বলতো, ওর আদি শক্তির সাথে অ্যাড হয়ে গেছে, তাই না? কথার কথা দেখো, কথার কথা এক্সাম্পলটা দেই। ধরো ওর শুরুতে গতিশক্তি কথার কথা ছিল 10 জুল, এখন তুমি হুট করে হিসাব করে দেখলা ও শক্তি হয়ে গেছে এখন 30 জুল, হিসাব করে দেখলা। এখন কথা হচ্ছে এই 10 থেকে 30 হইলো মানে 20 হইলো, 20 কোথা থেকে আসছে? 20 এই যে আমি যে কাজটা করলাম না ডাব্লিউ,
আমার কাজটা হচ্ছে 20 জুল। বুঝতে পারছো? আমার কাজটা আর আদি শক্তির সাথে মিলে এখনকার গতিশক্তি, আমার কাজ ওর আদি শক্তি মিলে এখনকার গতিশক্তি। অথবা উল্টা বলা যায় যে 10 থেকে 30 হয়েছে, পার্থক্য কত? 20। এই এক্সট্রা কত থেকে আসছে? এই যে আমার কাজ এক্সট্রা 20 জুল। এইটাকেই দেখো এভাবে লেখা হয় যে ওর আদি গতিশক্তির সাথে আমি যদি কোনো কাজ করি সেইটা মিলে হবে ওর শেষ গতিশক্তি। দেখো এটাই লেখা হয়েছে না? এখান থেকে তো এটা লেখা যায়। অথবা একটু পেঁচে লেখা যায় যে না, শেষ গতিশক্তি আর আদি গতিশক্তি এদের পার্থক্য নিব, অর্থাৎ 30 জুল আর 10 জুল, 30 জুল 10 জুল, এই পার্থক্যটাই হবে কি আমার কৃত কাজ, আমার কৃত কাজ। আই হোপ তোমরা জিনিসটা বুঝতে পারছো। তো তোমাদের ম্যাক্সিমাম টাইমের ক্ষেত্রে এটা দেওয়া থাকবে ডাইরেক্ট দেওয়া থাকবে একটা বস্তু কত বেগে গতিশীল, হ্যাঁ, একটা বস্তু কত বেগে গতিশীল, এখন ওর গতিশক্তি কত, চোখ বন্ধ করে হাফ এম ভি স্কোয়ার। আর যখন দেখবা বেগ একটা ছিল, একটু পরে বেগ আর একটা হয়ে গেছে, তখন গতিশক্তির পার্থক্য নিবা। হ্যাঁ, পার্থক্য নিবা যে কত বেড়ে গেছে বা কমে গেছে, ওই পার্থক্যটাই হচ্ছে কৃত কাজ। ঠিক আছে, পার্থক্যটাই হচ্ছে কৃত কাজ। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। আমি ছোট্ট করে হালকা ভাবে একটু সামারি আকারে এটা লিখে দিই। ঠিক আছে, ছোট্ট করে হালকা করে সামারি আকারে একটু লিখে দিই। হ্যাঁ, একটু ধৈর্য রাখো। সামারি আকারটা জিনিসটা কি হবে? প্রথম কাহিনী হচ্ছে কি গতিশক্তি ঠাস করে বের করবা। যে তুমি যদি জানো একটা বস্তু এখন কত বেগে গতিশীল, ভর জানো, তাহলে গতিশক্তি কি হবে? একে যেটা হাফ এম ভি স্কয়ার, আর কিচ্ছু না। ঠিক আছে, আর কিছু না। বাট মাথায় রাখবা এই শক্তি একা একা আসে নাই, অবশ্যই কেউ দিচ্ছে। তখন কৃত কাজটাই হচ্ছে গতিশক্তি, কৃত কাজটাই হচ্ছে গতিশক্তি। যেমন এই উদাহরণ অনুসারে, মানে এখানে তাহলে ওর আদিবেগ 0 ছিল, আসলে গতিশক্তির পরিবর্তন, তাই না? আচ্ছা, দ্বিতীয় কাহিনীটা হচ্ছে যে ও শুরুতে হয়তো একটা বেগে ছিল, এখন ওর উপর বল প্রয়োগ করা হয়েছে, মানে ওর উপর কাজ করছি আমরা, তো এখন ওর বেগ হয়ে গেছে ভি। তাহলে এখন কথা হচ্ছে যে কৃত কাজ তাহলে কি হবে? কৃত কাজ হবে গতিশক্তির পরিবর্তন। মানে এখন যে আদি, মানে শেষ গতিশক্তি মাইনাস আদি গতিশক্তি, হাফ এম কিউ স্কয়ার। ঠিক আছে, এটাও গতিশক্তি, এটাও গতিশক্তি, শেষ গতিশক্তি মাইনাস আদি গতিশক্তি, এটা হচ্ছে তো কাজ। এতটুকুই হচ্ছে তোমাদের মেন বেসিক সামারি। তাহলে চলো আমরা অঙ্কের মধ্যে চলে যেতে পারি। ঠিক আছে, আমরা অঙ্কের মধ্যে চলে যেতে পারি। দেখো উদাহরণ, তোমাদের বইয়ের উদাহরণটা সলভ করব, খুবই ছোট মজার বাচ্চাদের উদাহরণ। এখানে বলা হচ্ছে 10 কেজি ভরের একটা স্থির বস্তুর উপর 10 সেকেন্ড ধরে 10 নিউটন বল প্রয়োগ করা হলো। তো আমরা কিছু জিনিস দেখলাম, আমরা এম জানি, ইউ জানি, টি জানি, এফ জানি, অনেক কিছুই জানি। এত কিছু দেওয়া থাকলে আর অঙ্ক কি করব, তাই না? বেশি ডাটা দিয়ে দিচ্ছে মনে হচ্ছে। আচ্ছা দেখি, প্রথম প্রশ্ন হচ্ছে বস্তুর গতিশক্তি কত। এই যে দেখো, বস্তুর গতিশক্তি কত। তো আমরা কি শিখছি? বস্তুর গতিশক্তি কত, যখন পার্টিকুলারলি বলবো এখন গতিশক্তি কত, এখন গতিশক্তি কত, তোমাকে জাস্ট জানতে হবে ওর এই মুহূর্তে বেগটা কত। ওর এই মুহূর্তে বেগটা কত? সূত্র জাস্ট হাফ এম ভি স্কয়ার, আর কিছু না। ঠিক আছে, হাফ এম ভি স্কয়ার, ওর বেগটা জেনে দিবা, কাহিনী শেষ। তো দেখো 10 কেজি ভরে একটা বস্তুর উপর ইউ 0, আদিবেগ 0 মানে স্থির, 10 সেকেন্ড ধরে এত নিউটন বল প্রয়োগ করা হইলো। তো আমরা জানি যে বল প্রয়োগ করা হচ্ছে 10 সেকেন্ড ধরে, তার মানে 10 সেকেন্ড ধরেও কিন্তু ওর আদিবেগ 0 থেকে বাড়তে 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 একটা শেষ বেগে পৌঁছাবে। ওই শেষ বেগটা আগে বের করবা। কিভাবে বের করবা? তো চলো আমরা বের করতে যাই। ইনিশিয়ালি আমরা কিন্তু জানি আদিবেগ কত। দেখো তো এখানে গতিবিদ্যা লাগবে, চ্যাপ্টার 2 যেটা, মানে সরি তোমাদের এই যে হ্যাঁ চ্যাপ্টার 2 গতি অধ্যায়টা লাগবে। আদিবেগ ইউ হচ্ছে কত? 0 মিটার পার সেকেন্ড। এখন কথা হচ্ছে যে তুমি ওর উপর বল দিছো মানে কিন্তু ওর উপর ত্বরণ প্রয়োগ করছো, কারণ F = ma, ওর উপর ত্বরণ অ্যাপ্লাই হইছে। তাহলে ওই ত্বরণটাকে একটু লেখো তো, ত্বরণ A কষ্ট হবে ডেফিনেটলি F/m। দেখো তো ডাইরেক্টলি লিখতে বুঝছো কিনা? F = ma হয়, তাহলে A = F/m। কারণ দেখো F এর মানও তুমি জানো, m এর মানও তুমি জানো, তার মানে ত্বরণটা তুমি জানো। ত্বরণ হচ্ছে 10 নিউটন বাই ভরও হচ্ছে 10 তাহলে এটা হচ্ছে 1, আর একক কি হবে? মিটার পার সেকেন্ড স্কয়ার। তাই দেখো তুমি এই ত্বরণটা কত সময় ধরে দিছো বলো তো? বল অ্যাপ্লাই হয়েছে 10 সেকেন্ড, মানে ত্বরণও ছিল 10 সেকেন্ড, তার মানে সময় এই যেটা, এটা হচ্ছে 10 সেকেন্ড। তো দেখো আদিবেগ 0, ত্বরণ হয়েছে 10 সেকেন্ড ধরে ছিল। তুমি কি ওর শেষ বেগটা জানো না বলো তো? ওর এখন এই ত্বরণের
ত্বরণ যে 10 সেকেন্ড ধরে ছিল এই কারণে ওর এখন শেষ বেগ তুমি এটা বের করতে পারবে না। আমরা কিন্তু দেখো এই যে ইউএটি এটা দিয়ে খুব সুন্দর মানে ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি এটা শিখে আসছি তাই না। এখানে লিখবো যে আমরা জানি বা লিখতে পারো যে এখন যে ভি ইকুয়ালস টু ইউ প্লাস এটি। এখন এখানে ত্বরণ দেখে যে প্লাস দিছি মন হলে মাইনাস দেওয়া হইতো। এখন দেখো তোর আদিবেগ কত 0 বাদ 0। আচ্ছা দেখো এর মান দেখো 1, টি এর মান কত দেখো তো 10। তাহলে দেখো ওর এখন এটা 0 তো বাদ, তাহলে এই হলো 10 মিটার পার সেকেন্ড। ওর এখন বেগ কত 10 মিটার পার সেকেন্ড। তার মানে 10 সেকেন্ড পর ওর বেগ হচ্ছে 10 মিটার পার সেকেন্ড। যেহেতু তুমি ওর এখন ভর জানো তাহলে তুমি ইজিলি দেখো ওর গতিশক্তি লিখবা যে গতিশক্তি কে যেটা হাফ এম ভি স্কয়ার একদম কনফিডেন্টলি লিখে দিবা। এইটাই হচ্ছে গতিশক্তির ফর্মুলা। তাহলে এখন দেখো এই হলো হাফ, এম এর মান কত জানি 10, ভি স্কয়ার মানে 10 এর স্কয়ার আর একক লিখবা জুল। তো এটা সলভ করে দেখো কত আসে। তাহলে হচ্ছে 10 স্কয়ার ইনটু 10 ইনটু হাফ 500। ঠিক আছে, এই হলো 500 জুল। ওকে, এই হচ্ছে আমাদের গতিশক্তি। বি নাম্বারটা দেখো মজা, বি নাম্বার কথাটা বুঝো। বি নাম্বারে বলা হচ্ছে যে 20 সেকেন্ড পরে গতিশক্তি কত। এই উদাহরণটাকে আমরা একটু মানে চিত্রের মাধ্যমে বোঝার চেষ্টা করি। একটা এম ভরের বস্তু যার আদিবেগ 0, দেখো এম ভরের বস্তু যার আদিবেগ হচ্ছে 0, আদিবেগ হচ্ছে 0, ঠিক আছে, এম ভরের বস্তু। তো আমরা এর উপর বল প্রয়োগ করছি যে 10 নিউটন, তাই না, এই যে বল প্রয়োগ করছি, তো ধরলাম যে এই পর্যন্ত, তো এইটাই হচ্ছে আমাদের 10 সেকেন্ড চলে গেছে এখানে, তাই না, আমরা 10 সেকেন্ড পর্যন্ত বল দিছি। ওকে, ভালো কথা। এখন কথা হচ্ছে 10 সেকেন্ডের পরে আমাদের এখন বল কত, আমরা এখন আর বল দিব না, বল হয়ে যাবে 0 নিউটন। আর বল দেব 10 সেকেন্ড পরে না। আর আমরা এই যে মাত্র হিসাব করে দেখছি যে ওই 10 সেকেন্ড বল দেওয়ার কারণে ওর এখন শেষ বেগটা কত, তাই না, আমরা মাত্র দেখছি ও এখন এই যে একটা বেগ প্রাপ্ত হয়েছে 10 মিটার পার সেকেন্ড। যেহেতু ওর উপর এখন কোনো বল নাই, ও এখন এই বেগে সমবেগে চলতে থাকবে। হ্যাঁ, এই সমবেগে কিন্তু ও চলতে থাকবে সারা জীবন, মানে নিউটনের কনসেপ্ট অনুসারে যে গতির প্রথম সূত্র অনুসারে, তাই না, যে বাহ্যিক বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকবে, গতিশীল বস্তু সুষম দ্রুতিতে সরল পথে চলতে থাকবে। যেহেতু এখানে আমাকে বলে না যে কোনো তলের উপর রাস্তায় যে ঘর্ষণ বল কাজ করতেছে, বাতাসে বাধা কাজ করতেছে, এসব বলে নাই। আমরা চিন্তা করতেছি এগুলো মহাকাশে হচ্ছে, যেখানে কোনো বাহ্যিক বল নাই, আমাদের বলটাই আছে। আমাদের বল যখন নাই হয়ে যাবে ওর উপর আর কোনো বল প্রয়োগ করা হবে না। তো আমরা কি জানি, বল প্রয়োগ করা বন্ধ হয়ে গেলে বস্তু তো সমবেগে চলতে থাকে। গতি অধ্যায় কিন্তু এগুলো করে আসছো, আমি নিজে ভেঙে ভেঙে করাইছি। তাহলে ও এখন সমবেগে চলতে থাকবে, তার মানে ওর বেগ চেঞ্জ হবে না। আবার দেখো ওর ভরও চেঞ্জ হবে না। গতিশক্তি দেখো, গতিশক্তিতে আমরা কি শিখছি যে গতিশক্তি হচ্ছে হাফ এম ভি স্কয়ার। এম এর মান আর ভি যদি চেঞ্জ না হয়, এম এর মান মানে ভর আর বেগ যদি চেঞ্জ না হয়, গতিশক্তিতে জীবনও চেঞ্জ হবে না। অর্থাৎ ও এখন যে গতিশক্তি প্রাপ্ত হয়েছে 500 জুল, সারা জীবন এখন 500 জুলে চলতে থাকবে। মানে 10 সেকেন্ডের পর ও এখন ওই জুলেই চলতে থাকবে, 500 জুলে। তাহলে এখন তুমি এই কথাটা একটু এখানে ব্যাখ্যা করে দিবা, ঠিক আছে, নিজের মতন ব্যাখ্যা করবা, আমি লিখবো না। কি লিখবা আমি বলি মুখে, ঠিক আছে, মুখে বলি। তুমি লিখবা হচ্ছে যেহেতু 10 সেকেন্ড পরে বল প্রয়োগ বন্ধ হয়ে যায়, অর্থাৎ বল 0 হয়ে যায়, ও এখন যে শেষ বেগ 10 সেকেন্ড পরে যে বেগ প্রাপ্ত হইলো কত 10 মিটার পার সেকেন্ড মনে হয়, তাই না, 10 মিটার পার সেকেন্ড বেগে সমবেগে চলতে থাকবে। সমবেগে চলতে থাকবে মানে ওর সময়ের ফিক্সড নাই যে এতক্ষণ সমবেগে চলবে, এরপর বেগ বাড়বে, এরপর কমবে, এরকম না, সারা জীবন সমবেগে চলতে থাকবে। তো 10 সেকেন্ড পরে ওর গতিশক্তি যে প্রাপ্ত হইলো, 10 সেকেন্ড পরে যে গতিশক্তি প্রাপ্ত হয়েছে, এখন সেই গতিশক্তি সবসময় চলতে থাকবে। তাহলে 20 সেকেন্ড পরে গতিশক্তি 500 জুল, নিজের মতন লিখবা, কোনো সমস্যা হবে না। সি নাম্বার দেখো যে যদি পুরো 20 সেকেন্ড বল প্রয়োগ করা হয় তাহলে গতিশক্তি কত। তো এই এ নাম্বার বা উদ্দীপক, যেটা উদ্দীপকে বলছে 10 সেকেন্ড ধরে বল প্রয়োগ করা হয়েছে, বাট সি নাম্বার প্রশ্নে তোমাকে এখন আবার একটু টুইস্ট করে দিচ্ছে যে না, তোমার বল প্রয়োগ করা হবে 20 সেকেন্ড ধরে, তাহলে গতিশক্তিটা কত। জাস্ট তাহলে একটা জায়গা চেঞ্জ হবে, আদিবেগ 0 0 থাকবে, ত্বরণ যেটা এফ আর এম তো চেঞ্জ হয় নাই, এটাই থাকবে, জাস্ট সময়টা হয়ে যাবে এখন 20 সেকেন্ড। 20 সেকেন্ড ধরে তুমি শেষ বেগ বের করতে পারবে না, ওই শেষ বেগ থেকে গতিশক্তিটা বের করে দিবা। তো চলো একটু শর্টকাটে করে দিই, যে আমি যদি এখন লিখি যে একটু সংক্ষেপে লিখি যে আদিবেগ তো 0, এবার হচ্ছে 20 সেকেন্ড ধরে বল প্রয়োগ করবা, ত্বরণ আমরা বের করছিলাম 1, কিভাবে 1 বের করছিলাম, এফ বাই এম, যে ভর বল বাই ভর। ওকে, ইউ জানো, টি জানো, এ জানো, শেষ বেগটা তুমি বের করে দিবা। তো শেষ বেগ ভি হচ্ছে ইউ প্লাস এটি, ইউ তো 0, এর মান 1, টি এর মান 20, এত মিটার পার সেকেন্ড, 20 মিটার পার সেকেন্ড।
তাহলে দেখো 20 সেকেন্ডে ওর বেগ হয়ে যাবে এটা, তাহলে এখন ওর গতিশক্তি কত? 20 সেকেন্ড পর প্রশ্ন বলছে না যে যদি পুরো 20 সেকেন্ড বল প্রয়োগ করা হয় তাহলে গতিশক্তি কত? তাহলে 20 সেকেন্ড পরের গতিশক্তি যেটা সেটা হচ্ছে যে হাফ এম ভি স্কোয়ার। এই হাফ এম এর মান হচ্ছে 10, ভি এর মান হচ্ছে 20। ঠিক আছে, এত জুল। এটা সলভ করে যা আসে এটা হচ্ছে গিয়ে তোমার অ্যান্সার। আচ্ছা, তো দেখো আমরা তোমাদের বেশ কিছু গাণিতিক সমস্যা শুরু করব সমাধান করা। তো প্রথমটা দেখো, প্রথমটা হচ্ছে যে 1.5 কেজি ভরের একটা বস্তুকে 30 মিটার পার সেকেন্ড বেগে উপরের দিকে নিক্ষেপ করা হলো। আমি কিন্তু এর আগে বারবার বলছিলাম যে গতিবিদ্যা আর বলের চ্যাপ্টার না করে আসলে কিন্তু কিছু বুঝবা না। আমরা কিন্তু গতিবিদ্যাতে এরকম উপরে নিক্ষিপ্ত বস্তু নিয়ে কিন্তু অনেক অঙ্ক করে আসছি। তো ওইরকমই একটা কনসেপ্ট যে একটা এই ভরের বস্তুকে এত বেগে উপরে নিক্ষেপ করা হলো, 2 সেকেন্ড পরে এর গতিশক্তি কত হবে? তো দেখো তুমি কিন্তু ভর জানো, তো গতিশক্তি কত হবে একটি ফর্মুলাতে আমরা হাফ এম ভি স্কয়ার দিয়ে করে ফেলবো আপাতত। হাফ এম ভি স্কয়ার। তো তোমার হচ্ছে এখন 2 সেকেন্ড পরে যেহেতু গতিশক্তি বের করতে বলছে, তোমার এখন 2 সেকেন্ড পরে বেগটা লাগবে, ভি লাগবে। তো চলো, তো তোমার এখন মেইন ইন্টেনশনই হচ্ছে এই ভিটাকে খুঁজে বের করা। তো চলো আমরা খুঁজে বের করি সলিউশন। যে তুমি দেখো তো এই বস্তুটাকে নিক্ষেপ করতেছো উপরে, তাই না? আমি যদি একটু চিত্র এঁকে দেখানো ট্রাই করি, যে এই হচ্ছে তুমি ভূমি থেকে একটা বস্তুকে কি করলো উপরের দিকে নিক্ষেপ করছো। দেখো একটা বেগে নিক্ষেপ করছো, আদি বেগ এই হচ্ছে 30 মনে হয়, হ্যাঁ 30 মিটার পার সেকেন্ড। এই বেগে উপরে নিক্ষেপ করছো। এখন উপরে নিক্ষিপ্ত বস্তু কিন্তু সারা জীবন ধরে উপরে এই বেগে চলতে থাকবে না, ওর উপর কিন্তু অভিকর্ষ স্তর নিচের দিকে কাজ করে। এই দিকে কিন্তু স্মল জি অভিকর্ষ ত্বরণটা কাজ করে। ওর আদিবেগ উপরের দিকে, ত্বরণটা এইদিকে, যেহেতু উল্টা দিকের ত্বরণ, কি বললাম? উল্টা দিকের ত্বরণ, যেটাকে আমরা বলি মন্দন। উল্টা দিকের ত্বরণকে আমরা কি বলি? মন্দন। এই মন্দনের কারণে ওর কিন্তু আস্তে আস্তে বেগটা হ্রাস পেতে থাকবে, তাই না? আমরা কিন্তু অভিকর্ষ ত্বরণের মানটা জানি 9.8 এক সেকেন্ডে, তার মানে ওর কিন্তু প্রত্যেক সেকেন্ডে 9.8 করে কমে যাবে। তো 2 সেকেন্ড পরে ওর এখন কত বেগ হবে তোমাকে আগে সেটা বের করতে হবে, বুঝতে পারছো? তো চলো আমরা তাহলে লিখি যে আদিবেগ, আদিবেগ ইউ যেটা, এটা আমরা কত লিখবো বলতো? আদিবেগ যেটা ইউ, এটা আমরা লিখবো হচ্ছে 30 মিটার পার সেকেন্ড। এই যে তুমি 30 এই যে পজিটিভ বসাই দিচ্ছ, তার মানে তুমি বাই ডিফল্ট অটোমেটিক বলে দিচ্ছ যে ভাই উপরের দিকে কোনো ভেক্টর রাশি যদি কাজ করে তারা পজিটিভ, আর নিচের দিকে কোনো ভেক্টর রাশি কাজ করলে সেটা নেগেটিভ বসাইতে তুমি এখন বাধ্য। তো দেখো তুমি কিন্তু এখানে জানো যে এখানে একটা ত্বরণ কাজ করতেছে, যে ধরো আমি এই দিয়ে প্রকাশ করলাম, এই ত্বরণটা আর কেউ না, এটা আমাদের মাইনাস জি। জি এর আবার নেগেটিভ দেওয়া, জি আবার কি দেওয়া? নেগেটিভ দেওয়া। জি এর মানটা 9.8 আমরা বসাই দেব। আচ্ছা, আবার দেখো তোমার হচ্ছে সময় 2 সেকেন্ড পরে তোমার এখন বেগটা কত সেটা জানতে হবে। টি টি ইকুয়াল টু হচ্ছে 2 সেকেন্ড। এখন কথা হচ্ছে যে এই 2 সেকেন্ড পরে হচ্ছে কি ওর শেষ বেগটা কত, যে ভি ইকুয়াল টু হোয়াট। এখন দেখো তুমি এ জানো, এ জানো, ইউ জানো, এ জানো, টি জানো, তাহলে ভি ইকুয়াল টু তুমি ইজিলি পেয়ে যাবে ইউ প্লাস এটি। আগে বাচ্চাদের মতো সূত্র লিখলাম, ভি হচ্ছে ইউ প্লাস এটি, ভি হচ্ছে ইউ প্লাস এটি। তো ভিটাই তো লাগবে। এখন ইউ এর মান কত? ইউ এর মান হচ্ছে 30, ইউ এর মান হচ্ছে কত? 30। এখন এর মানটা তুমি বসাবা মাইনাস জি, এই যে মাইনাস জি। আর টি এর মানটা কত দেখো তো? টি এর মানটা হচ্ছে 2, এর মান হচ্ছে প্লাস মাইনাস মাইনাস হয়ে গেছে, তাই না? প্লাস, আর এটা তো মাইনাস, এই কারণে মাইনাস বসে না। তো জি এর মান বসায় দাও, ওয়েট করো না, বসায় দাও যে মাইনাস 9.8 ইনটু 2। তো 9.8 ইনটু 2 মানে 19.6। তো 30 থেকে 19.6 বিয়োগ দাও, 10.4 আসে, এত মিটার পার সেকেন্ড। তাহলে দেখছো 2 সেকেন্ড পর ওর বেগ কমে যে 10.4 মিটার পার সেকেন্ড হয়ে গেছে। তাহলে এখন তুমি ওর গতিশক্তি বের করতে পারবে না, সুতরাং গতিশক্তি এটা কি লিখবা? হাফ এম ভি স্কয়ার। এই হলো হাফের মান, না হাফ তো হাফই, এম জানি কত? 1.5, 1.5, ভি ভি কত? 10.4 হোল স্কয়ার, এত জুল। হিসাব করে দিব, এটাই आंसर। আমি আর করলাম না, হ্যাঁ। আই হোপ তোমরা জিনিসটা বুঝতে পারছো। আচ্ছা, এরপরে দেখো 5 কেজি ভরের একটা বস্তুকে স্থির অবস্থা থেকে মুক্তভাবে নিচে পড়তে দেওয়া হলো। দেখো আগেরটা ছিল উপরের দিকে নিক্ষিপ্ত, আর এবারটা হচ্ছে উপর থেকে জাস্ট নিচে পড়তে দেওয়া হবে মুক্তভাবে, ঠিক আছে? ওকে, তো চলো আমরা সলভ করতে যাই। তো পড়তে দেওয়া হলো 10 সেকেন্ড পর গতিশক্তি কত? তাহলে আমরা সিনারিওটা চিন্তা করি। তো এবার হচ্ছে একটা বস্তু কি স্থির অবস্থা থেকে মুক্ত হয় নিচে পড়তে দেওয়া হলো, এটা যদি মাটি হয় নিচে পড়তে দেওয়া হলো, তাহলে চিন্তা করি যে মোটামুটি এদিকে আছে, হাইট তো দেওয়া নাই, না দেওয়া থাকুক স্থির অবস্থা থেকে, তাহলে আদিবেগ হচ্ছে এই যে পড়ন্ত বস্তুর আদিবেগ কি হয়? 0 হয়। তো আমরা ফার্স্টে এই কথাটা জানি যে আদিবেগ হচ্ছে 0, আদিবেগ ইউ হচ্ছে 0 মিটার পার সেকেন্ড।
ওকে, মুক্তভাবে নিচে পড়তে দেওয়া হলো। এখন দেখো একটা বস্তু আদিবেগ জড়, তাও নিচে পড়ে কেন? অভিকর্ষ ত্বরণের কারণে। অভিকর্ষ ত্বরণের কারণে এটা নিচের দিকে, এটা নিচের দিকে। দেখো আদিবেগ তো কোনো মুভমেন্ট ছিল না, ওইটার কোনো ভেক্টর চিহ্ন দিই নাই, ওই দিকে ছিল। ত্বরণ এদিকে কাজ করতেছে, এবার আমরা শুরুতেই ত্বরণ প্লাস জি ইউজ করতে পারি, প্লাস জি। অর্থাৎ দেখো এখানে তো দিক আসেই নাই, কারণ স্থির ছিল। পরেরটা শুরুতে আমি ত্বরণ আসছে মানে ভেক্টর রাশি আসছে, আমি প্লাস বসাইছি, মানে বুঝাচ্ছি এবার নিচের দিক হলেই পজিটিভ, উপরের দিক হলে নেগেটিভ, যদিও উপরের দিকে আর কোনো কাহিনী হবে না এখানে। তো এখন কথা হচ্ছে কি 10 সেকেন্ড পর ও পড়তেছে, তো 10 সেকেন্ড পর 10 সেকেন্ড পর ওর গতিশক্তি কত? তাহলে তোমার লাগবে হচ্ছে শেষ বেগ ভি, এই ভিটা তোমার লাগবে ভি, ঠিক আছে? এই ভিটা তোমার লাগবে। তো ভিটা বের করে নাও, যে ভি হচ্ছে ইউ প্লাস এটি। ইউ এর মান কত? 0, এর মান হচ্ছে জি, টি এর মান হচ্ছে 10। এখন জি এর মানটা বসে দাও, 0 তো বাদ, 9.8 ইনটু 10, তো এটা হচ্ছে তোমার 98 মিটার পার সেকেন্ড, 98 মিটার পার সেকেন্ড। তাহলে তুমি এখন লিখবা যে সুতরাং গতিশক্তি, যেটা তুমি লিখতে পারো ই কে, যে হাফ এম ভি স্কয়ার। এইগুলো হাফ, এম এর মান হচ্ছে 5, ভি এর মান কত আসছে? 9.8, এত জুল। এটা সলভ করবো, এটাই হচ্ছে অ্যান্সার। এখন বললাম না যে না ভাই এটা ক্যালকুলেটরে কিভাবে আসে দেখাই দেন, মুখে বলছি যখন করেই দেখাই। হাফ ইন্টু 5 ইন্টু 98, ঠিক আছে? 24010 এত জুল। বোঝা গেছে? কঠিন লাগতেছে? বলো। কঠিন কিন্তু লাগার কথা না। এটা দেখো বাচ্চাদের অঙ্ক, যে 2 ইন্টু 10⁻³ কেজি, অর্থাৎ 2000 কেজি, 10⁻³ মানে 1000, 2000 কেজি ভরের একটা পিকআপ ট্রাক 90 কিলোমিটার পার আওয়ার বেগে চলছে। তো দেখো তুমি কিন্তু ওর একটা ভেলোসিটি জানো, ও একটা বেগে চলতেছে, ঠিক আছে? ও একটা বেগে চলতেছে, তাহলে ওর কিন্তু এখন একটা গতিশক্তি আসছে, যেহেতু বেগ জানো, গতিশক্তি, আর এটা তো সমবেগে চলতেছে, তাই না? এমন অবস্থা একই গতি সম্পন্ন হইতে হইলে, তার মানে এই যে ও যে গতিশক্তিটা চলতেছে, হ্যাঁ, গতিশক্তিটা আমরা তাহলে বের করতে পারি। তো এখন একই গতি সম্পন্ন হইতে হলে, গতিশক্তি সম্পন্ন এই ভরের একটা গাড়িকে কত বেগে চলতে হবে? সিম্পল, একদমই সিম্পল। তাহলে চলো আমরা সলভ করা শুরু করে ফেলি। যে তুমি কিন্তু জানো এটা কত ভর, যে পিকআপ ট্রাকের ভর, তুমি লিখলা যে এম, 2 ইন্টু 10⁻³ কেজি। ভালো কথা। এখন দেখো এই পিকআপ ট্রাকে তুমি কিন্তু বেগটাও জানো, ধরো তুমি লেখলা কথা ভি দিয়ে, কোনো সমস্যা নেই, যে 90 কিলোমিটার পার আওয়ার। এখন হচ্ছে এটাকে আমাকে এসআই একক, যে মিটার পার সেকেন্ড, সেটা দিয়ে নিতে হবে। তো এখন এটাকে এসআই একক নেওয়ার প্রসেসটা কি? কিলোমিটারের জন্য 1000 দিয়ে গুণ, আর আওয়ারের জন্য 3600 দিয়ে ভাগ, তাহলে এটা হয়ে যাবে মিটার, আর এটা হয়ে যাবে পার সেকেন্ড, মিটার পার সেকেন্ড। তো এখন এই ডাটাটা তুমি একটু বের করে নাও। 90 ইন্টু 1000 ভাগ 3600, 25 মিটার পার সেকেন্ড। তাহলে তুমি কিন্তু এখনই এই যে পিকআপ ট্রাকের গতিশক্তি ই কে যেটা, সেটা বের করতে পারবা, যে হাফ এম ভি স্কয়ার। এই হাফ, এম এর মান কত? 2 ইন্টু 10⁻³ ভি কত? 25, 25 এর স্কয়ার, এত জুল। এটা দেখো মানটা বের করো। হাফ ইন্টু 2 ইন্টু 10⁻³ ইন্টু 2 ইন্টু 10⁻³ ইন্টু 25 এর স্কয়ার। তো 625 মানে 600, 625 ইন্টু 10⁻³ লেখা যায়, 625 ইন্টু 10⁻, এই যে এখানে 625 ইন্টু 10⁻³ লেখা যায়। ওকে, নেক্সট। এখন অন্য একটা আমরা গতিশক্তি বের করছি। এখন কথা হচ্ছে যে এই ভরের মানে অন্য একটা ভরের গাড়ি, ওরও গতিশক্তি এইটা হইতে হলে কত বেগ হইতে হবে? তার মানে আমরা অন্য গাড়ির দেখো ভর জানি, গতিশক্তি এইটাই, বেগটা জানি না। তো তাহলে আমরা কি লিখবো? যে ওইটা কি, অন্য গাড়িটা কি, নাম কি ওই গাড়ির? আচ্ছা গাড়ি, শুধু গাড়ি। আচ্ছা দেখো গাড়ির ভর, এটাকে ধর আমরা লিখলাম এম প্রাইম, ঠিক আছে? এই এম প্রাইম যেটা, সেটা এখানে দেওয়া হচ্ছে 10⁻³ কেজি।
তো দেখো গাড়ির গতিশক্তি এইটা আমরা জানি যে একই গতিশক্তি হবে। তো তুমি এটাকে যদি লেখো ই কে প্রাইম, এটা হবে ই কে, যেহেতু এগুলো সব প্রাইম দিচ্ছে এর জন্য ওর গতিশক্তি ই কে প্রাইম দিলাম। আর ই কে প্রাইম আসলে পুরাতন কিছু না, ওই আগেরটার গতিশক্তি ই কে। ই কে আবার আসছে 6 to 5 into 10⁻³ এত জুল। এখন কথা হচ্ছে এই গাড়ির বেগটা কত হইতে হবে, যেটাকে আমরা ভি প্রাইম লিখতে পারি ইকুয়াল টু ওয়াট। তাহলে আমরা লিখবো যে ই কে প্রাইমের সূত্র হওয়া উচিত ছিল হাফ এম প্রাইম ভি প্রাইমের স্কয়ার। ভি প্রাইম তো এভাবে আর কি স্কয়ার লিখলাম, আবার ভাবো না যে 1 into 2 প্রাইম এটা, ঠিক আছে। তাহলে 2 দিয়ে ই কে প্রাইম গুণ করলাম, তাহলে হয়ে গেল এম প্রাইম ভি প্রাইমের স্কয়ার। তাহলে এই যে ভি প্রাইমের স্কয়ার কি লেখা যাবে 2 ই কে প্রাইম বাই এম প্রাইম। বুঝছো কি করছি? বুঝছো? এই এম প্রাইমটা দিয়ে ভাগ করে দিছি, এম প্রাইমটা দিয়ে এখানে ভাগ করে দিছি। তাহলে ভাগ করে দেওয়ায় তাহলে এখন তুমি মান বসায় ফেলো, বা এই যে শুধুমাত্র ভি প্রাইম কি লেখা যায়, এটাকে স্কয়ার তো বর্গমূল করতে হবে 2 ই কে প্রাইম বাই এম প্রাইম। তো রুট ওভার 2 ই কে প্রাইমের মান কত, এই যে 6 to 5 into 10⁻³ বাই এম প্রাইমের মান কত 10⁻³ 10⁻³ কাটা যায়, 6 to 5 into 2 করে দেখো কত আসে। এটাকে রুট করো, এটা হচ্ছে आंसर 35.36 লেখা যায় 35.36। ঠিক আছে, এখন একটু এখানে কাহিনী আছে, তো নরমালি বেগটা এই অঙ্কে দেওয়া ছিল কিলোমিটার পার আওয়ারে। তো তোমার এখন যেটা আসছে সেটা মিটার পার সেকেন্ডে আসছে, তুমি এটা চাইলে কিলোমিটার পার আওয়ারে লিখতে পারো। ঠিক আছে, এটাকে মিটার পার সেকেন্ড থেকে তুমি কি করতে পারো, কিলোমিটার পার আওয়ারে লিখতে পারো। এখন কথা হচ্ছে কিভাবে দেখবো, উপর লিখি, ঠিক আছে, সরি উপর লিখি যে এই যে 35.36। তো দেখো কিলোমিটার থেকে মিটার পার সেকেন্ড কিভাবে নিতাম, 1000 দিয়ে গুণ 3600 দিয়ে ভাগ। এখানে উল্টাটা, এখানে 3600 দিয়ে গুণ করবা, 1000 দিয়ে ভাগ করবা। দেখো এই যে মানটা পাইলা 35.36 ইন্টু 3600 ভাগ 1000, তাহলে যে 127.296 কিলোমিটার পার আওয়ার, 127.296 কিলোমিটার পার আওয়ার। বুঝছো, মিটার পার সেকেন্ড থেকে কিভাবে কিলোমিটার পার আওয়ারে যেতে হয়, উল্টাটা 3600 দিয়ে গুণ 1000 দিয়ে ভাগ। তাহলে আগে দেখো আগের গাড়িটা ছিল হচ্ছে 90 কিলোমিটার পার আওয়ারে চলতেছিল, তাই না, 90 কিলোমিটার পার আওয়ারে, এটা পার আওয়ার, হ্যাঁ আওয়ার। আর এখন তোমার গাড়িকে চলতে হবে 127.296 কিলোমিটার পার আওয়ারে। এটাই হচ্ছে কি আমাদের এই প্রশ্নটা। তো আজকের ক্লাসটা একটুকুই থাকবে, আমরা নেক্সট ক্লাসে তোমাদের বেশ কিছু গাণিতিক সমস্যা সলভ করবো, হ্যাঁ, যে এই টাইপের গাণিতিক সমস্যাগুলো সলভ করব। তো আজকে একটুকুই থাকুক। তো এখন তোমরা ভিডিও যারা নতুন নতুন দেখবা পাবলিশ হওয়ার একদিনের মধ্যে, তাদের সবাইকে ঈদ মোবারক, কুরবানি ঈদের শুভেচ্ছা। হ্যাঁ, কুরবানি ঈদের শুভেচ্ছা। একদমই ঈদের ছুটি নিয়ে নেই আমি, ঈদের ছুটি না নিয়ে তোমাদের ক্লাস নিচ্ছি কিন্তু, ঠিক আছে। আর যারা পরবর্তীতে দেখতেছো তাহলে তারা তো বুঝবা না যে ঈদের মধ্যে আপলোড হয়েছে। তো দেখা হবে নেক্সট ক্লাসে, সবাইকে আল্লাহ হাফেজ।